ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা মধ্য দিয়ে প্রচারণাও শুরু হয়ে গেছে। প্রার্থীরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানান প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞা রয়েছে ভোটারদের প্রতি। তবে ভোটারদের যেই আশা সেটি কিন্তু বাস্তবায়ন চায় তারা। শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই নয়, সংসদ সদস্য প্রার্থী যারা হচ্ছেন ক্ষমতায় গেলে সেটির বাস্তবায়নও আশা করছেন সাধারণ ভোটাররা। বর্ণমালা রোমিও বিল্ডার্স প্রেজেন্টস ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যিনি সংযুক্ত আছেন মীর আব্দুস সবুর, তিনি কিন্তু জাতীয় পার্টির যে যে সংগঠন রয়েছে সেই সংগঠন থেকে রাজনীতি করতে করতে এখন এই সংগঠনটির জ্যেষ্ঠ স্থায়ী সদস্যদের একজন, এবং তিনি ঢাকা 5 আসন থেকে নির্বাচন করছেন। মীর আব্দুস সবুর, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। সদ্য সংবাদের দর্শক শ্রোতা এবং বিশেষ করে অনলাইনে যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা সহ শুরু করছি আজকের এই সদ্য ভোটের সংলাপ। ভোটের যেই লড়াই সেই লড়াই তো চলছে। আপনার আসনেও একাধিক প্রার্থী রয়েছেন, অনেক ভোটার আপনার আসনে রয়েছে। যে সকল ভোটাররা আপনাকে ভোট দিবেন তাদের প্রতি আপনার কি প্রতিশ্রুতি থাকবে, এবং আপনার যে আসন ঢাকা 5 সেখানে আপনি কী ধরনের সমস্যা কিংবা সংকট চিহ্নিত করতে পেরেছেন, এবং যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ হয় সেগুলো নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? আসলে আমরা 82 সাল থেকেই আমরা এরশাদ সাহেবের সাথে আছি, এবং এরশাদ সাহেব 83 সালে নতুন বাংলা ছাত্র সমাজ এবং নতুন বাংলা যুব সংহতি গোড়াপত্তন করেন। সেই থেকে আমরা ছাত্র সমাজ এবং যুব সংহতির সাথে আছি। আমাদের এলাকার ম্যাক্সিমাম সমস্যাগুলো এরশাদ সাহেব সমাধান করেছেন। এরশাদ সাহেব আপনি দেখবেন জনপদ, ফারুক রোড, মুক্তি সরণি, তারপর আপনি গিয়া আমুলিয়া, এই মহাখালী সড়ক, আমুলিয়া মহাখালী এয়ারপোর্ট সড়ক, এগুলো আপনার গিয়া সায়দাবাদ বাস টার্মিনাল, সায়দাবাদ ধলপুর স্টেডিয়াম, তারপরে আপনার গিয়া গ্যাস বিদ্যুতের সংযোগ, পানির সংযোগ, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, হাট বাজার, সমস্ত কিছু আধুনিকায়ন করেছেন আমাদের নেতা সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ। তো পল্লীবন্ধু এরশাদের সময় ঢাকা প্রতিরক্ষা বাদ করেছেন, এবং শুধু তাই নয়, ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা ডিএনডি বাদও এরশাদ সাহেবের সময়, প্রতিরক্ষা বাদও এরশাদ সাহেবের সময় হয়েছে। তো মানুষের একটা এরশাদ সাহেবের প্রতি দুর্বলতা আছে আমার নির্বাচনী এলাকায়। আর আমাদের নির্বাচনী এলাকায় মূলত আমরা দুইজন প্রার্থী হলো স্থানীয়, এবং সেই ক্ষেত্রে আমরা একটা হলো পূর্বাঞ্চল, একটা হলো পশ্চিমাঞ্চল। পূর্বাঞ্চলে ভোট বেশি, পশ্চিমাঞ্চলে আমাদের অন্য দলের প্রার্থী আছে। তো সেই কারণে আমাদের যে আর্থসামাজিক এবং অর্থনৈতিক অবস্থাটা এই অঞ্চলের এরশাদ সাহেবই ফিরিয়েছিলেন। সেই কারণে মানুষ আসলে এরশাদ সাহেবকে খুব পছন্দ করে, এবং এরশাদ সাহেবের দল যেহেতু করি আমি, সেই কারণে আমাকেও পছন্দ করে। যে এরশাদ সাহেবের প্রতিনিধি হিসাবে আমাকে মানুষ এখনও ভুলে যায়নি। মানুষ আসলে মানে সত্যি কথা বলতে জাতীয় পার্টির শাসনামলটা একটা স্বর্ণযুগ ছিল। সেই কারণে মানুষ জাতীয় পার্টির শাসনামল ফিরে পেতে চায়, জাতীয় পার্টিকে সত্যিকার অর্থে ভোট দিতে চায়। কিন্তু আপনি একটু আগে বললেন মব সন্ত্রাস এবং যেই লেভেল প্লেইং ফিল্ড, এগুলো সত্যিকার অর্থে এই মুহূর্তে খুবই খুঁজে পাওয়া যাবে না, কারণ এরা সন্ত্রাস, চাঁদাবাজি, একটা বিরাট রাম রাজত্ব কায়েম হয়েছে। এবং ওই এলাকায় বিশেষ করে আপনার গিয়ে যে নেশাক্ত কিছু স্পট আছে, সেই স্পটগুলো চিহ্নিত করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হইল যে আসলে মানুষ জাতীয় পার্টির শাসনামলেই মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল। এখন পরবর্তীতে অনেকগুলো সরকার এসছে, আমি কারো বিরোধিতা করতে চাই না। তো আমার মনে হয় যে মানুষ পল্লীবন্ধুর জাতীয় পার্টিকে বা লাঙ্গলকে খুবই পছন্দ করে, এবং সেই ক্ষেত্রে দলমত নির্বিশেষে জাতীয় পার্টি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হয় তাহলে জাতীয় পার্টির প্রার্থী আমার ধারণা বিপুল ভোটে জয়লাভ করবে। আপনি বলছেন যে জাতীয় পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে, কিন্তু আমরা দেখেছি যে জাতীয় পার্টির সাথে মব কালচার
হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, জাতীয় পার্টির যে অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং আপনারাও প্রকাশ্যে যে রাজনীতি করার যে বিষয়গুলো সেগুলো আসলে হচ্ছিল না। তো এমন পরিস্থিতিতে যে নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন সেটি কি আসলে আপনাদের জন্য চ্যালেঞ্জিং কিনা? কারণ যেহেতু অন্যান্য প্রার্থীরা আগে থেকে প্রচারণার সুযোগ পেয়েছে, আপনারা এই অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে মাঠে নামতে কিছুটা বেগ পেতে হচ্ছিল। আমরা দেখেছি জিএম এরশাদের গাড়িবহরেও হামলা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনের যেই পথটা সেটা কি আপনাদের জন্য খুব বেশি সহজ? আমি আসলে এই ব্যাপারে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো, বিশেষ করে ওনাকে, আমাদের চেয়ারম্যান জিএম কাদের, যে সাহসী ভূমিকা রেখেছে, এবং ওনার সাথে সাথে আমরা এখানে যারা অধিকাংশ আছি ওনার সাথে সাথেই সাহসী ভূমিকা রেখেছি। এবং সত্যিকার অর্থে উনি 3 তারিখে পার্লামেন্টে এই আন্দোলনের পক্ষে কথা বলেছে, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু লোক, বিশেষ করে 2টো ছেলে তো মারাই গেছে, অনেকে জেল খেটেছে। তো তারপরেও এরা আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য একটা ষড়যন্ত্র করেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতেই তাদেরকে আমরা ছাড় দেইনি। যেখানে তারা মনে করেছে যে আওয়ামী লীগকে যখন তারা তাড়িয়েছে আমাদেরকেও তাড়াবে, কিন্তু আমরা সেই সুযোগটা তাদের করতে দেইনি। এবং আমরা সাহসী ভূমিকা রেখে আমাদের কার্যালয়ে, আপনিও জানেন, কার্যালয়ে একাধিকবার আগুন দিয়েছে, 3-4 বার আগুন দিয়েছে। এবং আমরা যাতে শহীদ মিনারে যেতে না পারি, ভাষা শহীদ মিনারে যেতে না পারি, বা আমরা যাতে আপনার গিয়ে সাভার স্মৃতিসৌধে না যেতে পারি, আমরা যদি আপনার গিয়ে বুদ্ধিজীবী মাজারে না যেতে পারি, এই জন্য তারা বিভিন্নভাবে মব কালচার করার চেষ্টা করছে। কিন্তু আমরা প্রতিহত করে আমরা বীরদর্পে সেখানে ছিলাম, এবং সেই কারণে রাত্রে 12টার থেকে আমরা সব ভোর 5টা পর্যন্ত এখানে অধিকাংশ লোকই আমরা ভাষা শহীদ মিনারে ছিলাম। যেখানে আপনার এই মব কালচারের যারা নেতৃত্ব দিচ্ছে তারা ওখানেই থাকার কথা, হল টল রাবি যাবি ওই সব জায়গায়। তো অতএব আমরা এটা, যেহেতু স্থানীয় লোক, আমরা এটা খুব একটা গুরুত্ব দিই না। আমরা মনে করি যে আসলে জাতীয় পার্টির যেই কর্মকাণ্ড, বিশেষ করে তিলোত্তমা ঢাকা শহরে যে সাহেব যা করেছে, তার বিকল্প কোনো নেতা এখনও বাংলাদেশে জন্মায় নেই, আর জন্মাবেও না। আরও একটা জিনিস আপনাদের বলে দিই, এটা বলা ভালো, এরশাদ সাহেবের প্রথম সিনিয়র মিনিস্টার ছিল আপনার গিয়া খানাতাউর রহমান, তারপরে সিনিয়র মিনিস্টার ছিল আপনার গিয়া মশিউর রহমান জাতীয় ভূঁইয়া, তারপরে প্রধানমন্ত্রী ছিল আমাদের মিজানুর রহমান চৌধুরী, পরবর্তীতে মওদুদ আহমেদ সাহেব প্রধানমন্ত্রী ছিল, পরবর্তীতে আপনার গিয়া কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী ছিল। আমাদের যে মন্ত্রিসভার যে কলরব, সেটা বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে এই ধরনের কলরব নেতৃত্ব কোনো সরকারেই ছিল না। এবং এই যে আপনি দেখেন, এই আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাকের মালিক, উনিও আমাদের ক্যাবিনেটে ছিল, আরও অনেকেই ছিল যারা মানে মোটামুটি বাংলাদেশের রাজনীতিতে যে বলা যায় তারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছে। তো সেই জন্য আমরা আমরা কেয়ার করি না। আমরা মনে করি যে জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে, এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ আশানুরূপ রেজাল্ট আমরা করবো ইনশাল্লাহ। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে থানা থেকে যে সকল অস্ত্র লুট হয়েছিল তার সবগুলো অস্ত্র কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে গণমাধ্যমে কথাও বলেছেন। এই যে অস্ত্রের যেই ঝনঝনানি, সেই বিষয়টির মধ্য দিয়েই নির্বাচনের যেই নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে প্রার্থীদেরকে অনেকে গানম্যানের জন্য আবেদন করে গানম্যানও নিয়েছেন। তো এই যে নিরাপত্তা ব্যবস্থাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, এবং আচরণবিধি নিয়ে আসলে আপনার কোনো অভিযোগ রয়েছে কিনা, আচরণবিধি কোথাও লঙ্ঘন হতে চোখে পড়েছে কিনা বা দেখেছেন কিনা? আচরণবিধি তো বিশেষ 2টা দলের জন্য বা 2টা জোটের জন্য তো আচরণবিধি বলে কিছু নাই। আচরণবিধি আছে যারা এই জোট বা এই দলের বাইরে, তাদের জন্য আচরণবিধি আছে। যেমন মনে করেন আমরা এখনও প্রচারে যথাযথ নিয়ম পালন করে যাচ্ছি। ওয়ারেস আপনি যদি যে কোনো নির্বাচনী এলাকায় যাবেন, দেখবেন পোস্টারে সয়লাভ আছে, সেই পোস্টারগুলো তোলার মতো নির্বাচন কমিশন প্রয়োজন মনে করে নাই। অতএব নির্বাচন কমিশনও পক্ষপাতিত্ব করছে বলে আমার প্রতীয়মান হচ্ছে। তো সেই জন্য যে কোনো পরিস্থিতিতে আপনি জানেন যে এই 70-এর নির্বাচনও কিন্তু মার্শাল লর অধীনে হয়েছে। জনগণ চাইলে এগুলো কাউকে সেভ করতে পারবে না। তা আমার ধারণা জনগণ আমাদের পক্ষে আছে। অতএব এই ধরনের এই মব কালচার বা ওই আপনার গিয়া সন্ত্রাস
বা চাঁদাবাজি বা এগুলো আস্তে আস্তে মানুষ তাদেরকে না বলছে, তাদেরকে প্রত্যাখ্যান করছে। সেই কারণেই জাতীয় পার্টির খুব সম্ভাবনা সামনে দেখা যাচ্ছে। পোস্টাল ভোট নিয়ে অনেক বেশি বিতর্ক হচ্ছে, অনেক রাজনৈতিক দল বলছে যে নির্বাচন কমিশন কিংবা সরকার একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে গেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কী? আমি কালকে বিদেশ থেকে পোস্টাল ভোটের ব্যাপারে আমাদের যারা বাংলাদেশি লোক আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদের সাথে আমার কথা হয়েছে। তো তারাও অধিকাংশ বলতেছে কিছু লোকের কাছে পোস্টাল ব্যালট আছে, সবার কাছে পোস্টাল ব্যালট যায়নি, এবং ওই কিছু লোক তাদের ইচ্ছা মতো লোককে ইয়া করে সিল দিয়ে পাঠিয়ে দেবে। এবং সেই ক্ষেত্রে এই ধরনের যেই সম্ভাবনা, যেটা এখানে সরকারের যদি ছত্রছায়ায় না হয় তাহলে তো এইরকম কাজ হতে পারে না। অতএব আমরা মনে করি প্রতিটা ক্ষেত্রেই আমাদের বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন এটা যাতে একে অপরের সাথে যোগ সাজসে কিছু লোককে এমপি বানানোর জন্য, কিছু লোককে মন্ত্রী বানানোর জন্য, কিছু লোককে দিয়ে সরকার গঠন করার জন্য একটা ষড়যন্ত্র করতে চাচ্ছে। তা আমার মনে হয় জনগণের সামনে এগুলো টিকবে না। নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ কেমন দেখছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? নির্বাচনে কোনো পরিবেশ বলে আছে বলে মনে হয় না। নির্বাচনে যেহেতু লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তো অস্বীকার করার কিছু নাই। এবং যেহেতু নির্বাচনের এই অবস্থার এই প্রতিকূলতার মধ্যে আমরা বরাবরই নির্বাচন করেছি, আমরা 91 সালে প্রতিকূলতার মধ্যে করেছি, 96 সালে প্রতিকূলতার মধ্যে করেছি, 2001 সালে করেছি, 8 সালে করেছি, আমরা বরাবরই প্রতিকূলতার মধ্যে নির্বাচন করেছি। তো আমরা আশা করি যেহেতু আমাদের পাশে জনগণ যথাসময়ে আমাদেরকে সমর্থন করেছে, সেহেতু আমরা ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। আব্দুল সবুর, আপনাকে ধন্যবাদ সদ্য সংবাদে সংযুক্ত হওয়ার জন্য এবং আপনার যে রাজনৈতিক যে লড়াই, ভোটের যে লড়াই, সেই লড়াই আপনার জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ, আপনার সদ্য সংবাদকেও ধন্যবাদ, পাঠকদেরও ধন্যবাদ। দর্শক, প্রার্থীদের যেই অভিযোগ, সেই অভিযোগ আমলে নিয়ে প্রশাসন পক্ষপাতহীনভাবে যদি বিবেচনা করে কাজ করে, তবেই সুষ্ঠু ও নিরপেক্ষ যে নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ বজায় থাকবে। ভোটারদের যে ভোটের অধিকার, সেটি প্রয়োগ করতে পারবেন অবাধে ভোটাররা, এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত থাকুন সবাই ভোটের আমেজে।